আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 5 আগস্টের পর আরেক দফা বাড়ছে লকডাউন, চূড়ান্ত হবে মঙ্গলবার। অনেক ক্ষেত্রে শিথিল থাকবে বর্ধিত লকডাউন। মাদকসহ আটক মডেল পিয়াসা ও মৌয়ের 3 দিন করে রিমান্ড মঞ্জুর। রাতে পার্টির নামে বাসায় ঢেকে এনে ব্ল্যাকমেইল করতেন উচ্চবিত্ত পরিবারের সন্তানদের, দাবি ডিবি পুলিশের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ল করোনার চিকিৎসার সুবিধা, বেড়েছে 70টি সাধারণ ও 10টি আইসিইউ শয্যা। যৌথভাবে দেশের টিকা উৎপাদনে চীনের সাথে সমঝোতা স্মারক সম্পাদন করতে যাচ্ছে বাংলাদেশ। রাশিয়ার সাথেও যৌথ উৎপাদনের প্রক্রিয়া চলমান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে 98% দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে, তথ্য উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। সারা দেশে করোনায় আরো 246 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত প্রায় 16,000। সিলেটে একদিনে করোনায় 14 জনের মৃত্যুর, দিনে আক্রান্ত শনাক্ত 850, সুস্থ হলেন 450। গোয়েনঘাট প্রেস ক্লাবের সভাপতির উদ্যোগে 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, করোনায় সংকটে পড়া লোকজনের সহায়তায় এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের প্রেক্ষিতে আরেক দফা লকডাউন বাড়ানো হচ্ছে। তবে বর্ধিত লকডাউনের কিছু কিছু শর্ত শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। এ লক্ষ্যে কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মঙ্গলবার সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 16 জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় 8 দিন বিরতি দিয়ে 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তা শেষ হবে 5 আগস্ট মধ্যরাতে। এর মধ্যে গত 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেওয়া হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধ বাড়ানোর আভাস পাওয়া গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষে নতুন করে যে বিধিনিষেধ দেওয়া হবে তাতে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে, আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এভিএম খুরশিদ আলম বলেন, আমরা আরও 10 দিন বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। রাজধানীর বারিধারা থেকে বিপুল মাদকসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেপ্তার আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে এবং মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখে আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার জানান, মাদক আইনে করা 2 মামলায় 2 জনকে 10 দিন করে রিমান্ড চেয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার রাতে পিয়াসা ও মৌয়ের বাসায় অভিযান চালানো হয়। অভিযান শেষে মোহাম্মদপুরে মৌয়ের বাড়ির নিচে সংবাদ সম্মেলন করে ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, তারা 2 জন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে 2 জনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সীসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল। ডিবির এই কর্মকর্তা বলেন, এই 2 মডেল হচ্ছেন রাতের রানী। তারা দিনের বেলায় ঘুমান এবং রাতে এসব কর্মকাণ্ড করেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করে রাখতেন। পরে তারা সেসব ভিডিও ও ছবি ভিকটিমদের পরিবারকে পাঠাবেন বলে ব্ল্যাকমেইল করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসায় নতুন করে ৭০টি শয্যা বাড়ানো হয়েছে। একই সাথে আইসিইউ শয্যা বেড়েছে আরও 10টি। সোমবার থেকে বর্ধিত শয্যায় রোগী ভর্তি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। তিনি জানান, ওসমানী হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড শয্যা 260টি, এখন আরও 70টি শয্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে ডেডিকেটেড শয্যা হয়েছে 330টি। হিমাংশু লাল রায় বলেন, আগে এই হাসপাতালে করোনার জন্য 8টি আইসিইউ শয্যা ছিল, এখন আরও 10টি বাড়িয়ে 18টি করা হয়েছে। এসব সাধারণ শয্যা ও আইসিইউ বাড়ানোর ফলে করোনা আক্রান্তদের চিকিৎসায় ওসমানীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। সিলেটে করোনা সংক্রমণ এখন ভয়াবহ পর্যায়ে রয়েছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন, বাড়ছে মৃত্যু। কিন্তু সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই শয্যা খালি না থাকায় করোনা রোগীরা ভর্তি হতে পারছেন না। অনেক রোগী আইসিইউ না পেয়ে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ওসমানী হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো হলো। টিকার যৌথ উৎপাদন শুরুর বিষয়ে সমঝোতা স্মারক পাঠিয়েছে চীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি বা স্বাক্ষরের পর বাংলাদেশ সরকার চীনা কোম্পানি সিনোফার্ম ও ইনসেপ্টার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দেশে টিকার যৌথ উৎপাদন শুরু হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে চীন। আমরা প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের ইনসাপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে ততই ভালো। টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আর দেরি করা ঠিক হবে না বলে মত দেন মন্ত্রী। তিনি বলেন, এটা যে কোনো মুহূর্তে শুরু করা না গেলে ডিল করা ঠিক হবে না। এই এগ্রিমেন্ট এত আহামরি কিছু না। আমি মনে করি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এটা যত দ্রুত সম্ভব ডিসক্লোজ করা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার পদ্মায় মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, তিনি এসব বিষয়ে আলাপ করেছেন। রাশিয়ার সঙ্গে টিকার যৌথ উৎপাদনের অগ্রগতি সম্পর্কে মোমেন বলেন, আমরা সবকিছু পাঠিয়েছি। করোনা পরিস্থিতির কারণে সেখানে অনেক লোকজন অফিসে আসে না, এজন্য একটু দেরি হচ্ছে, কিন্তু এটা আমাদের গরজ, আমরা লেগে আছি। রাশিয়া থেকে কেনা টিকা দেশে কবে আসবে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোমেন জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে 98% মানুষের দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হওয়ার পর টিকা নিয়েছেন, তাদের দেহে অ্যান্টিবডির উপস্থিতি বেশি পাওয়া গেছে। সোমবার সকাল 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত টিকা সংক্রান্ত একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউট ভারতে প্রস্তুত করা কোভিশিল্ড দিয়ে টিকা কার্যক্রম শুরু হয়। বর্তমানে আরও কয়েক ধরনের টিকা এই কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে। টিকাদানের উদ্দেশ্য হল মানবদেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা, যা ভবিষ্যতে করোনায় আক্রান্ত হয় এবং আক্রান্ত হলেও রোগের তীব্রতার সম্ভাবনা কমায় বলে আগের গবেষণায় জানা গেছে। গবেষণায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত করোনার টিকা গ্রহণকারী 209 জনই গবেষণায় স্বেচ্ছায় অংশ নেন। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে 3/4 পুরুষ এবং অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা দেওয়ার সঙ্গে জড়িত। অংশগ্রহণকারীদের মধ্যে 31% আগে করোনায় সংক্রমিত হওয়ার ইতিহাস আছে। অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি সহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই টিকা গ্রহণের পর অ্যান্টিবডি তৈরিতে কোনো পার্থক্য দেখা যায়নি। 42% অংশগ্রহণকারী টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। তাদের সবার ক্ষেত্রেই উপসর্গ মৃদু ছিল। রক্ত জমাট বাঁধা বা এ ধরনের অন্য কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালীন সময়ে দেখা যায়নি। গবেষণায় পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতির কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় টিকা গ্রহণকারীদের মধ্যে 98% দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।
সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সাথে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২১,০০০ও ছাড়ালো। করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১,১৬২ জনে। গেল ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫,৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৮০,৩১৭ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৪৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১,০৮,৭৪৭ জন। ২৪ ঘন্টায় সারা দেশের সবকটি ল্যাব মিলিয়ে নমুনা সংগ্রহ করা হয় ৫৫,৯৩৭ জনের। পরীক্ষা করা হয় ৫৩,৪৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯.৯১%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮,৪৩,৮৮৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৩২%। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬৪, রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪,২৭৯ জন এবং নারী ৬,৮৮৩ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার দুপুরে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ১৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ জন সহ সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে 1 জন ও হবিগঞ্জ জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭১৬ জন। তার মধ্যে সর্বোচ্চ ৫৭১ জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫৩ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৭৯ জন শনাক্ত হয়েছেন, সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ১০৭ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও হবিগঞ্জে শনাক্ত হয়েছেন ৭৭ জন রোগী। ১,৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে, যে কারণে শনাক্তের হার ৪৩.৬৫%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১,৩০৫ জনে। তার মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৫,৮১৫ জন, সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৪,৮১৮ জন, মৌলভীবাজারে ৫,৭৪৯ জন ও হবিগঞ্জে ৪,৯২৩ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৪৬৮ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এখন ৩১,৩১১ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। গোয়েনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার কারণে সংকটে পড়া অসহায় লোকজনের মধ্যে সোমবার দুপুরে নিজ বাড়িতে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের ১৫০ শতাধিক পরিবারের হাতেই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। তিনি করোনার এই কঠিন সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোয়েনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম বলেন, সরকার করোনা সংকটে অসহায়দের জন্য সহযোগিতা করে যাচ্ছে, এরপরও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, শালুটিকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম খান সহ এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। পরবর্তী সিলেটের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।